আজকের আয়োজনে এমন একটা বিষয় নিয়ে কথা হবে যা আমাদের প্রাত্যহিক ডিজিটাল জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, অথচ বেশিরভাগ সময়ই বিষয়টা আমাদের অলক্ষ্যেই থেকে যায়। একদমই তাই। আমরা প্রতিদিন ব্যবহার করছি, কিন্তু খেয়াল করছি না। ঠিক। তো আজকের মূল বিষয় হলো ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স ডিজাইন আর ওয়েব ব্যবহারযোগ্যতা। এই সম্পূর্ণ আলোচনার ভিত্তি হিসেবে থাকছে স্টিভ ক্রুগের লেখা অত্যন্ত জনপ্রিয় একটা বই, ডোন্ট মেক মি থিঙ্ক। এই বইটা কিন্তু ডিজাইনারদের কাছে একটা বাইবেলের মতো, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। আজকের এই ডিপ ডাইভের মূল মিশন বা উদ্দেশ্য হলো একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী প্রশ্নের উত্তর খোঁজা। কেন একটা সত্যিই ভালো ডিজাইনকে অবচেতনভাবে কাজ করতে হয়? কিভাবে ওয়েবসাইটগুলোকে এমনভাবে তৈরি করা যায় যা ব্যবহারকারীদের জন্য একদম স্বজ্ঞাত বা ইনটুইটিভ হবে? রাইট, বিষয়টা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে খুলে বলি। স্টিভ ক্রুগ তার এই বইটিতে একটা খুব চমকপ্রদ দর্শনের কথা বলেছেন। তার মতে একটা ভালো ডিজাইন সবসময়ই খুব সহজ এবং স্পষ্ট হওয়া উচিত। যখন কেউ কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন তাকে যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়ে ভাবতে না হয় যে ওয়েবসাইটটি কিভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ সাইটটি কিভাবে কাজ করে তা বোঝার জন্য যেন ব্যবহারকারীকে কোনো মানসিক শক্তি খরচ করতে না হয়। এই দর্শনটা শুনতে খুব সাধারণ মনে হলো। ডিজিটাল দুনিয়ার প্রভাব কতটা গভীর, তা রীতিমতো অবাক করার মতো। কারণ যখনই কোনো ডিজাইন বা ইন্টারফেসের কথা চিন্তা করা হয়, তখন প্রায়শই শুধু এর বাহ্যিক সৌন্দর্য, রঙের ব্যবহার বা চমৎকার সব অ্যানিমেশনের দিকেই মনোযোগ আটকে থাকে। হ্যাঁ, মানুষ ভাবে সাইটটা দেখতে কতটা সুন্দর সেটাই আসল। একদম। কিন্তু ডোন্ট মেক মি থিঙ্ক বইটা আমাদের শেখায় যে সৌন্দর্য নয়, বরং ব্যবহারযোগ্যতাই হলো আসল কথা। মনোবিজ্ঞানের ভাষায় একে কগনিটিভ লোড বা মানসিক চাপ বলা যেতে পারে। কগনিটিভ লোড মানে মস্তিষ্ক কতটা শক্তি খরচ করছে সেটা করতে মানুষ যখন কোনো ওয়েবসাইটে যায়, তখন তারা নতুন করে কোনো জটিল সিস্টেম শিখতে যায় না। হ্যাঁ, তারা তো নিজেদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করতে যায়। ঠিক, হতে পারে সেটা কোনো তথ্য খোঁজা, একটা টিকিট বুক করা বা কোনো পণ্য কেনা। আর এখানেই ডিজাইনের মূল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। কিভাবে এই মানসিক চাপকে একদম শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়? এই মানসিক চাপ কমানোর বিষয়টা বেশ কৌতূহল উদ্দীপক। কারণ সাধারণত আমরা ধরে নিই যে আমরা যদি ওয়েবসাইটে খুব সুন্দর করে অনেক সময় নিয়ে চমৎকার সব কন্টেন্ট লিখি, তাহলে মানুষ সেটা খুব মনোযোগ দিয়ে পড়বে। অনেকেই এই ভুলটা করেন, তাই না? বইয়ের পাতায় যেমন লাইন ধরে ধরে পড়া হয়, অনেকে মনে করেন ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটে। কিন্তু সোর্স ম্যাটেরিয়াল বা উৎস উপাদান তো একেবারে ভিন্ন একটা বাস্তবতার কথা বলছে। মানুষ নাকি পড়েই না। এটা কি আসলেই সত্যি? এত চমৎকার সব কপিরাইটিং কি তাহলে পুরোটাই বৃথা? আসলে ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত কিছুই পড়ে না। হা, কিছুই পড়ে না। না, তারা কেবল পুরো পেজটিতে একবার স্ক্যান করে বা চোখ বুলিয়ে যায়। গবেষকরা একে ইনফরমেশন ফোরেজিং বা তথ্য শিকারের সাথে তুলনা করেন। ইনফরমেশন ফোরেজিং বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? ধরুন, বন্য প্রাণীরা যেমন জঙ্গলে গিয়ে পুরো গাছপালা খুঁটিয়ে দেখে না, বরং শুধু নিজেদের প্রয়োজনীয় খাবারটুকু খুঁজে বের করে, ডিজিটাল জগতেও মানুষের আচরণ ঠিক একই রকম। দারুণ একটা উপমা। মানে আমরা ইন্টারনেটের শিকারীর মতো আচরণ করি। একদম। মনোযোগ ধরে রাখার সময় বা অ্যাটেনশন স্প্যান এখন এতটাই কম যে মানুষের মূল লক্ষ্য থাকে যত দ্রুত সম্ভব নিজেদের কাজটা সম্পন্ন করা। পুরো পেজটিতে তারা মূলত কিওয়ার্ড, বড় হেডিং বা আকর্ষণীয় কোনো বাটনের খোঁজ করে। তারা সবকিছু বোঝার চেষ্টা করে না, শুধু সেটুকুই খোঁজে যতটুকু তাদের বর্তমান কাজটার জন্য প্রয়োজন। হ্যাঁ, এই স্ক্যানিংয়ের স্বভাবটা কিন্তু একটু খেয়াল করলেই চারপাশে দেখা যায়। এমনকি দৈনন্দিন জীবনে ব্রাউজ করার সময়ও আমরা ঠিক এভাবেই কাজগুলো করি। আর এখানেই চলে আসে ব্যর্থ ডিজাইনের লক্ষণগুলো। সোর্স ম্যাটেরিয়ালে খুব সুনির্দিষ্ট কিছু উদাহরণ দেওয়া হয়েছে যা সত্যিই ভাবায়। যেমন ধরুন, একটা ওয়েবসাইটে ঢোকার পর যদি সাথে সাথেই মনে কিছু প্রশ্নের উদয় হয়, আমি এখন কোথায় ক্লিক করব, এই বাটনটার মানে আসলে কি দাঁড়ায়, বা যে নীল রঙের লেখাটি দেখছি এটা কি কোনো লিঙ্ক নাকি ডিজাইনের জন্য এমন করা হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নগুলো মাথায় আসা মানেই তো সমস্যা। ঠিক। যদি কোনো ওয়েবসাইট ভিজিট করার পর কারো মনে এই ধরনের প্রশ্ন জাগে, তবে বুঝতে হবে সেই ওয়েবসাইটের ডিজাইনটা ব্যর্থ হয়েছে। কারণ একটা ভালো ডিজাইন মানেই হলো সেলফ এক্সপ্ল্যানেটরি বা স্বয়ংসম্পূর্ণ ডিজাইন। এটা নিজেকে নিজেই ব্যাখ্যা করতে পারে, কাউকে বুঝিয়ে দিতে হয় না।
আর এই সম্পূর্ণতার অভাবেই কিন্তু একটা ওয়েবসাইট তার গ্রাহক হারায়। যদি ডিজাইনটা নিজেকে নিজে ব্যাখ্যা করতে না পারে, তবে ব্যবহারকারী বিভ্রান্ত হন, তাদের কগনিটিভ লোড বেড়ে যায়। এবং বিরক্ত হয়ে তারা অন্য কোনো সাইটে চলে যান। রাইট। তাই এই সমস্যার খুব সুন্দর কিছু সমাধানও বইটিতে দেওয়া হয়েছে। ব্যবহারকারীদের এই স্ক্যানিং করার স্বভাবের কথা মাথায় রেখে ডিজাইনারদের উচিত স্পষ্ট এবং বড় হেডিং ব্যবহার করা, প্যারাগ্রাফগুলোকে যতটা সম্ভব ছোট রাখতে হবে। কারণ বড় প্যারাগ্রাফ দেখলে তো এমনিতেই পড়তে ইচ্ছে করে না। ঠিক বলেছেন। চোখের সামনে বড় কোনো টেক্সটের ব্লক দেখলে মস্তিষ্ক এমনিতেই সেটা পড়ার আগ্রহ হারিয়ে ফেলে, কারণ এতে বেশি শক্তির প্রয়োজন হয়। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে হাইলাইট বা বোল্ড করতে হবে। অর্থাৎ স্ক্যান করতে সুবিধা করে দেওয়া। যেমন বিলবোর্ডের দিকে শুধু এক পলক তাকানোর সুযোগ থাকে, ওয়েবসাইটের ডিজাইনও ঠিক তেমনই হওয়া উচিত, যেন এক ঝলক দেখেই মূল বার্তাটা মস্তিষ্কে পৌঁছে যায়। ঠিক। এখানে বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে যখন ওয়েবসাইটের ন্যাভিগেশন বা এক পেজ থেকে অন্য পেজে চলাচলের বিষয়টা সামনে আসে। ন্যাভিগেশন তো ওয়েবসাইটের মেরুদণ্ড। একদম। কারণ শুধুমাত্র টেক্সট বা বটন সুন্দর হলেই তো হবে না, পুরো ওয়েবসাইটটিতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটাও মসৃণ হতে হবে। সোর্স মেটেরিয়াল বলছে একটা ওয়েবসাইটের ন্যাভিগেশন খুব স্বাভাবিক এবং প্রাকৃতিক হতে হবে। এটা যেন এমন না হয় যে কোনো বিশাল শপিং মলে ঢুকে সাইনবোর্ড ছাড়া গোলকধাঁধায় হারিয়ে যেতে হচ্ছে। শপিং মলে হারানোর অভিজ্ঞতা অনেকেরই আছে, তাই না? অনেকেই হয়তো এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন যেখানে কোনো ই-কমার্স সাইটে ঢুকে একটা নির্দিষ্ট পণ্য খোঁজার চেষ্টা করতে গিয়ে পুরোপুরি খেই হারিয়ে ফেলতে হয়েছে। ন্যাভিগেশনের ক্ষেত্রে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যা যে কোনো ব্যবহারকারীর তাৎক্ষণিকভাবে বুঝতে পারা উচিত। একে ডিজিটাল দুনিয়ার মানচিত্র বলা যেতে পারে। কি কি সেই ৩টে প্রশ্ন? প্রথমত, আমি বর্তমানে ওয়েবসাইটের কোথায় আছি, এটা অত্যন্ত জরুরি। ব্যবহারকারীকে বুঝতে হবে তিনি কোন পেজে বা কোন ক্যাটাগরিতে আছেন। দ্বিতীয়ত, আমি এখান থেকে আর কোথায় কোথায় যেতে পারবো, অর্থাৎ তার সামনে কি কি অপশন খোলা আছে। আর তৃতীয়টা? এবং তৃতীয়ত, কিভাবে আমি পেছনের পেজে ফিরে যাব। এই ৩টে প্রশ্নের উত্তর যদি একটা ওয়েবসাইটের মেনু বা স্ট্রাকচার খুব স্পষ্টভাবে দিতে না পারে, তবে সেই সাইটটা ব্যবহার করা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। মানে ব্যাক বটন কোথায় সেটাই যদি না পাই, তখন তো প্যানিক শুরু হয়ে যায়। ঠিক। পরিষ্কার মেনু, ব্রেড ক্রাম্বস এবং একটা সাধারণ স্ট্রাকচার যে কোনো বিভ্রান্তিকে নিমিষেই দূর করে দিতে পারে। ফিজিক্যাল জগতে যেমন রাস্তা হারিয়ে ফেললে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, ডিজিটাল জগতেও ন্যাভিগেশন অস্পষ্ট হলে ব্যবহারকারীরা এক ধরনের সূক্ষ্ম মানসিক চাপ অনুভব করেন। কিন্তু এখানে একটা বাস্তব সমস্যার কথাও চলে আসে। অনেক সময় দেখা যায় ব্যবসার ক্ষেত্রে হোম পেজেই সবকিছু দেখাতে চাওয়া হয়। ভাবা হয় ব্যবহারকারীকে যত বেশি অপশন দেওয়া যাবে তারা তত বেশি খুশি হবে এবং তত বেশি ক্লিক করবে। এটা একটা খুব কমন ভুল ধারণা। হ্যাঁ, ফলস্বরূপ একটা ওয়েবসাইটের ভেতরে এত বেশি অপশন, এত বেশি টেক্সট এবং এতগুলো বাটন দেওয়া থাকে যে পুরো পেজটি একটা জঞ্জাল বা ক্লাটারে পরিণত হয়। এই মাত্রাতিরিক্ত অপশন তো মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উল্টো ধীর করে দেয়, তাই না? একদম ঠিক ধরা হয়েছে। মনোবিজ্ঞানের ভাষায় একে প্যারাডক্স অফ চয়েস বলা হয়। এটা নিয়ে একটা খুব বিখ্যাত পরীক্ষাও আছে, জ্যাম এক্সপেরিমেন্ট বা জ্যামের পরীক্ষা। ও হ্যাঁ, ওই সুপারমার্কেটের পরীক্ষাটা। হ্যাঁ, একটা সুপারমার্কেটে একবার ২৪টি ভিন্ন স্বাদের জ্যাম রাখা হয়েছিল, আর অন্য একটা টেবিলে রাখা হয়েছিল মাত্র ৬টি স্বাদের জ্যাম। তারপর কি হলো? দেখা গেল ২৪টি জ্যামে টেবিলে ভিড় বেশি হলেও সেখান থেকে মাত্র ৩% মানুষ জ্যাম কিনেছেন। অন্যদিকে ৬টি জ্যামের টেবিল থেকে জ্যাম কেনার হার ছিল প্রায় ৩০%। ওয়াও! ২৪টা থেকে মাত্র ৩%, আর ৬টা থেকে ৩০%। পার্থক্যটা বিশাল। ওয়েব ডিজাইনের ক্ষেত্রেও এটা পুরোপুরি সত্য। যখন মানুষের সামনে অনেক বেশি অপশন থাকে, তখন তারা সিদ্ধান্তহীনতায় ভোগে এবং শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নেয় না। একটা সহজ এবং সাধারণ লেআউট সবসময় একটা জটিল লেআউটের চেয়ে অনেক বেশি কার্যকর অভিজ্ঞতা প্রদান করে। তাহলে তো অপশন কমানোই শ্রেয়। অবশ্যই। তাই অপ্রয়োজনীয় টেক্সট,
যে বাটনগুলোর কোনো পরিষ্কার কাজ নেই এবং যেসব লেআউট শুধু শুধু জায়গার অপচয় করছে বা চোখকে ক্লান্ত করছে সেগুলোকে নির্দয়ভাবে ছেঁটে ফেলতে হবে। ডিজাইনের শ্বাস নেওয়ার মতো খালি জায়গা বা হোয়াইট স্পেস থাকাটা অত্যন্ত জরুরি। তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? তাত্ত্বিকভাবে বোঝা গেল যে ডিজাইন সহজ হতে হবে, ন্যাভিগেশন পরিষ্কার হতে হবে, প্যারাডক্স অফ চয়েস এড়িয়ে অপশন কম রাখতে হবে। হ্যাঁ, তাত্ত্বিকভাবে এগুলো পরিষ্কার। কিন্তু দিন শেষে একজন ডিজাইনার বা ডেভেলপার কিভাবে নিশ্চিত হবেন যে তার তৈরি করা ডিজাইনটা আসলেই কাজ করছে কিনা? এখানেই চলে আসে টেস্টিং বা ইউজেবিলিটি টেস্টিংয়ের বিষয়টা। তবে একটা খটকা থেকেই যায়। কি রকম খটকা? সাধারণত মনে করা হয় যে টেস্টিং মানেই হলো বড় কোনো ল্যাবরেটরি, আই ট্র্যাকিংয়ের মতো দামি এবং আধুনিক যন্ত্রপাতি, ফোকাস গ্রুপ তৈরি করা এবং কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা। ছোট কোনো প্রতিষ্ঠান বা স্বাধীন নির্মাতাদের পক্ষে কি এত খরচ করা সম্ভব? এটাই এই বইটির সবচেয়ে বড় এবং স্বস্তিদায়ক একটা বার্তা। স্টিভ ক্রুগ খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে টেস্টিং করার জন্য ল্যাবরেটরি বা অনেক বেশি টাকা খরচের একেবারেই কোনো প্রয়োজন নেই। সত্যি? মানে দামি সেটআপ ছাড়াই টেস্টিং সম্ভব? একদম। একে ডিসকাউন্ট ইউজেবিলিটি টেস্টিং বলা যেতে পারে। অবাক করা বিষয় হল, মাত্র ৩ থেকে ৫ জন সাধারণ ব্যবহারকারীকে দিয়ে ওয়েবসাইটটি পরীক্ষা করালেই ডিজাইনের বড় ধরনের ত্রুটিগুলো ধরা পড়ে যায়। মাত্র ৩ থেকে ৫ জন? এত কম মানুষ দিয়ে? হ্যাঁ, এর পেছনেও কিন্তু বিজ্ঞান রয়েছে। নিলসন নরম্যান রূপের গবেষণাও এই কথাটির সমর্থন করে। তারা দেখিয়েছে যে মাত্র ৫ জন ব্যবহারকারীকে দিয়ে টেস্ট করালেই একটা ইন্টারফেসের প্রায় ৮৫% ব্যবহারযোগ্যতার সমস্যা বা ইউজেবিলিটি ইস্যু চিহ্নিত করা সম্ভব। আচ্ছা, আর বাকি ১৫%র জন্য কি আরও বেশি মানুষ দরকার? আসলে এর বেশি মানুষ দিয়ে টেস্ট করালে মূলত একই সমস্যাগুলোই বারবার ঘুরে ফিরে আসতে থাকে, নতুন করে খুব বেশি কিছু জানা যায় না। তাই ৫ জনই যথেষ্ট। অর্থাৎ কোনো বিশাল আয়োজনের দরকার নেই, শুধু পরিচিত বা সাধারণ মানুষদের ডেকে এনে তাদের সামনে ওয়েবসাইটটি খুলে দিয়ে একটা নির্দিষ্ট কাজ করতে বলতে হবে এবং দেখতে হবে তারা সেটা কিভাবে ব্যবহার করছে। তিরিক। কিন্তু টেস্টিংয়ের সময় ডিজাইনারদের ভূমিকাটা কেমন হওয়া উচিত? তারা কি ব্যবহারকারীকে সাহায্য করবেন? ধরুন কেউ আটকে গেলে কি বলে দেবেন কোথায় ক্লিক করতে হবে? মোটেও না। মূল কাজ হল একেবারে চুপচাপ বসে পর্যবেক্ষণ করা। মানুষ কিভাবে ওয়েবসাইটটি ব্যবহার করছে, তারা ন্যাভিগেট করার সময় কোথায় দ্বিধায় পড়ছে, কোন বাটনটা তারা খুঁজে পাচ্ছে না, বা কোন ধাপে এসে তারা আটকে যাচ্ছে, এগুলো শুধু মনোযোগ দিয়ে দেখতে হবে। মানে শুধু দর্শক হিসেবে দেখতে হবে? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল টেস্টিংয়ের সময় ব্যবহারকারীর চোখের দিকে নয়, বরং তাদের মাউস পয়েন্টার বা আঙুলের গতিবিধির দিকে খেয়াল রাখা। যখনই দেখা যাবে ব্যবহারকারীরা কোনো নির্দিষ্ট জায়গায় আটকে যাচ্ছেন বা তাদের ভ্রু কুঁচকে যাচ্ছেন, অর্থাৎ তাদের ভাবতে হচ্ছে, তখনই বুঝতে হবে সেই জায়গাটিতে সমস্যা আছে। আর সমস্যাগুলো পাওয়ার পর? আর এই সমস্যাগুলো চিহ্নিত করার পর দ্রুত সেগুলো ঠিক করতে হবে। এটা কোনো এককালীন কাজ নয়, বরং একটা চলমান প্রক্রিয়া। যতবার নতুন ফিচার আসবে, ততবারই এই ছোট পরিসরের টেস্টিং চালিয়ে যেতে হবে। এই চলমান প্রক্রিয়ার কথা বলতে গিয়ে বর্তমান সময়ের আরেকটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়ের দিকে নজর দিতে হচ্ছে, আর সেটি হল মোবাইল ব্যবহারযোগ্যতা বা মোবাইল ইউজেবিলিটি। ইন্টারনেটের শুরুর দিকে মানুষ কেবল কম্পিউটার বা ডেস্কটপ থেকেই ওয়েবসাইট ব্রাউজ করত। হ্যাঁ, তখন তো স্মার্টফোন ছিল না। কিন্তু এখন প্রেক্ষাপট পুরোপুরি বদলেছে। সোর্স মেটেরিয়াল থেকে জানা যায় যে ডোন্ট মেক মি থিঙ্ক বইটির পরবর্তী সংস্করণগুলোতে মোবাইল ফোন ব্যবহারের উপর আলাদাভাবে খুব বেশি জোর দেওয়া হয়েছে। কিন্তু মোবাইল ডিজাইনের ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি শুধু স্ক্রিন ছোট হওয়ার মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? স্ক্রিন ছোট হওয়াটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর, তবে সেটাই একমাত্র কারণ নয়। আসল পার্থক্যটা হল প্রেক্ষাপট বা কনটেক্সটে। কনটেক্সট, সেটা কিভাবে কাজ করে? ধরুন, একজন মানুষ যখন ডেস্কটপে বসেন, তখন সাধারণত তার পুরো মনোযোগটা স্ক্রিনের দিকেই থাকে। কিন্তু মোবাইলে ওয়েবসাইট ব্রাউজ করার সময় পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হয়। হয়তো কেউ বাসের জন্য অপেক্ষা করছেন, হয়তো এক হাতে কফির মগ ধরে অন্য হাতে স্ক্রোল করছেন, বা হয়তো আশেপাশে প্রচুর কোলাহল রয়েছে। হ্যাঁ, রাস্তায় চলতে চলতে আমরা কত কিছুই তো ব্রাউজ করি।
এই বিভক্ত মনোযোগ বা ডিভাইডেড অ্যাটেনশনের কারণে মোবাইলে কগনিটিভ লোড এমনিতেই অনেক বেশি থাকে। তার ওপর ডেস্কটপের নিখুঁত মাউস পয়েন্টার আর মোবাইলে আঙুলের স্পর্শ, এই দুটোর মধ্যেও বিশাল পার্থক্য রয়েছে। মাউস তো খুব প্রিসাইজ হয়, আঙুল তো আর তা নয়। ঠিক, বইটিতে মোবাইলের জন্য বড় বাটন এবং স্পষ্ট ট্যাপ টার্গেট রাখার কথা বলা হয়েছে, কারণ ছোট স্ক্রিনে আঙুল দিয়ে সঠিক জায়গায় ট্যাপ করাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়, যাকে অনেক সময় ফ্যাট ফিঙ্গার এরর বলা হয়। ফ্যাট ফিঙ্গার এরর মানে ভুল জায়গায় চাপ লেগে যাওয়া? হ্যাঁ, একটা ছোট লিঙ্কে ক্লিক করতে গিয়ে যদি বারবার অন্য লিঙ্কে ক্লিক পড়ে যায়, তবে সেই হতাশা থেকে ব্যবহারকারী মুহূর্তের মধ্যে সাইটটি বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, এই হতাশার বিষয়টা খুব পরিচিত। মোবাইলে কোনো ওয়েবসাইটে ঢুকে যদি জুম ইন করে করে লেখা পড়তে হয় বা বাটন খুঁজতে হয়, তবে তার চেয়ে বিরক্তিকর আর কিছুই হতে পারে না। একদমই তাই। তাই বইটিতে ন্যাভিগেশনটাও ডেস্কটপের চেয়ে মোবাইলে আরও বেশি সিম্পল বা সাধারণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ মোবাইলে মানুষ আরও বেশি তাড়াহুড়োর মধ্যে থাকে। সেখানে জটিল মেনু বা অতিরিক্ত পপ আপ থাকলে বিরক্তি আরও বহুগুণ বেড়ে যায়। সবকিছু হতে হবে একদম আঙুলের নাগালে এবং এক দেখাতে বোধগম্য। বিষয়টিকে যদি আমরা আরও বিস্তৃত প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারা যায় যে এই সব কিছুর মূল লক্ষ্য হল একটা অদৃশ্য ডিজাইন বা ইনভিজিবল ডিজাইন তৈরি করা। ইনভিজিবল ডিজাইন মানে ডিজাইন দেখাই যাবে না? ব্যাপারটা হলো, সবচেয়ে সেরা ওয়েবসাইট বা অ্যাপগুলো আসলে সেইগুলোই যেগুলোর ডিজাইন ব্যবহারকর্তাদের চোখে সেভাবে পড়ে না। এর মানে এই নয় যে ডিজাইনটি দেখতে সুন্দর নয়। এর মানে হলো ডিজাইনটি এতটা মসৃণ, এতটা বাধাহীন যে ব্যবহারকারীর কাজের মাঝে সেটি কখনো দেওয়াল হয়ে দাঁড়ায় না। ওহ, বুঝতে পেরেছি। মানে কাজটা এত সহজে হয়ে যায় যে ডিজাইন নিয়ে আলাদা করে ভাবতেই হয় না। ঠিক, একটা চমৎকার টাইপোগ্রাফি বা সুন্দর রঙের প্যালেট হয়তো মানুষের চোখকে আকর্ষণ করবে, কিন্তু শেষ পর্যন্ত সেই ইন্টারফেসটি যদি কাজ না করে, তবে পুরো অভিজ্ঞতাই মাটি হয়ে যায়। যখন ব্যবহারকর্তাদের অতিরিক্ত কোনো কিছু ভাবতে হয় না, তারা যখন কোনোরকম হোঁচট না খেয়ে এক পেজ থেকে অন্য পেজে যেতে পারেন, তখন তারা স্বাভাবিকভাবেই ওই ওয়েবসাইটে বেশি সময় কাটান। আর এর সরাসরি এবং খুব ইতিবাচক একটা প্রভাব পড়ে ওয়েবসাইটের সফলতার ওপর। ব্যবহারকারী যখন কোনো সাইটে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তখন সেই ব্র্যান্ড বা ওয়েবসাইটের প্রতি তাদের আস্থা অবচেতনভাবেই অনেক গুণ বেড়ে যায়। বিশ্বাসযোগ্যতা তৈরি হওয়াটা খুব জরুরি। একদম। এবং সবচেয়ে বড় কথা হলো, কনভার্সন বা যে কাঙ্ক্ষিত কাজটা সম্পন্ন করার জন্য ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে, যেমন ধরুন কোনো পণ্য কেনা, নিউজলেটারে সাবস্ক্রাইব করা বা কোনো সার্ভিস ফর্ম পূরণ করা, সেই কাজগুলো সম্পন্ন করার হার জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। একটা ভালো ইউএক্স ডিজাইন শুধু দেখতে সুন্দর হওয়ার বিষয় নয়, এটা সরাসরি ব্যবসার বৃদ্ধি এবং গ্রাহকের বিশ্বস্ততা অর্জনের সাথে যুক্ত। ঠিক, আর এই কারণেই এই আলোচনাটি এবং স্টিভ ক্রুগের বইটি এতটা প্রাসঙ্গিক। যারা ওয়েব ডিজাইনার, যারা কোড লিখে ওয়েবসাইট ডেভেলপ করছেন, কিংবা যারা নিজেদের ব্যবসার জন্য নতুন ওয়েবসাইট তৈরি করছেন, সেই সব উদ্যোক্তারা, এমনকি যারা ব্লগিং করেন বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করেন, সবার জন্যই এই বিষয়গুলোর গভীরে যাওয়া অত্যন্ত জরুরি। মানে যারা ডিজিটাল স্পেসে কাজ করছেন সবার জন্যই? হ্যাঁ, এই বইটি এতটা কালজয়ী হওয়ার পেছনের কারণ হল এটা কোনো জটিল টেকনিক্যাল পরিভাষায় আটকে নেই। এর ভাষা খুব সহজ, এর উপদেশগুলো অত্যন্ত বাস্তবসম্মত এবং এতে প্রচুর বাস্তব জীবনের উদাহরণ দেওয়া হয়েছে। এটি শুধু ডিজাইনারদের জন্য নয়, ডিজিটাল দুনিয়ায় যারা কোনো না কোনো কিছু নির্মাণ করছেন, তাদের সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার মতো একটা নির্দেশিকা। এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে এই চমৎকার গভীর আলোচনাটি হলো, চলুন সেগুলো একটু সংক্ষেপে ঝালিয়ে নেওয়া যাক। আজকের এই আয়োজনের মূল নির্যাস হল, ডিজিটাল দুনিয়ায় মানুষ আসলে মনোযোগ দিয়ে পড়ে না, তারা মূলত তথ্য স্ক্যান করে। তাই কন্টেন্ট বা তথ্যগুলো সেইভাবেই দৃশ্যমান এবং সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। এবং ন্যাভিগেশনের দিকটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটের ন্যাভিগেশন হতে হবে একেবারে জলের মতো পরিষ্কার, যেন কেউ পথ না হারায় এবং সবসময় বুঝতে পারে তারা কোথায় আছে। অতিরিক্ত অপশন দিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করার বদলে সাধারণ একটা লেআউট তৈরি করতে হবে। আর টেস্টিংয়ের বিষয়টা ঠিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বড় কোনো ল্যাবের আশায় বসে না থেকে খুব সাধারণ কয়েকজন ব্যবহারকারীকে দিয়ে প্রতিনিয়ত ওয়েবসাইট টেস্ট করাতে হবে, যেখানে মোবাইলের অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
মোদ্দা কথা হলো ইন্টারফেস হতে হবে একদম স্বজ্ঞাত। ব্যবহারকারীকে যেন কখনোই থমকে দাঁড়িয়ে ভাবতে না হয় আমাকে এখন কি করতে হবে। অত্যন্ত চমৎকার এবং গোছানো একটা সারসংক্ষেপ। তবে এই যে এতক্ষণ ধরে ভাবতে না হওয়ার বিষয়টি নিয়ে এত আলোচনা হলো, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ কীরকম? আমরা দেখছি যে ডিজাইন ক্রমশ এমন হচ্ছে যেখানে আমাদের একদমই মাথা ঘামাতে হয় না। সবকিছুই তৈরি করা হচ্ছে মানুষের কাজকে সহজ থেকে সহজতর করার জন্য। কিন্তু প্রযুক্তি যদি ক্রমাগত এভাবেই বিকশিত হতে থাকে, যেখানে ইন্টারফেসগুলো এতটাই স্মার্ট আর প্রেডিক্টিভ হয়ে যাবে যে ব্যবহারকারীকে একদমই চিন্তা করতে হবে না, তবে কি ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন ইন্টারফেসগুলো আমাদের ক্লিক করার আগেই বুঝে যাবে আমরা আসলে কি চাই? বাপরে, ক্লিক করার আগেই বুঝে যাবে? হ্যাঁ, এই যে জিরো ক্লিক ইন্টারনেটের একটা নতুন যুগের দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেই যুগে মানুষের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বা স্বকীয়তা আসলে কেমন হবে? আমরা কি সত্যিই নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব, নাকি এই অত্যন্ত মসৃণ এবং ইনভিজিবল ডিজাইনগুলোই আমাদের হয়ে আমাদের অবচেতন মনে সিদ্ধান্ত নিয়ে নেবে? সত্যি, এটি ভীষণভাবে ভাবার মতো একটা বিষয়। একটা নিখুঁত ডিজাইন একদিকে যেমন আমাদের প্রাত্যহিক কাজকে অবিশ্বাস্য বলে সহজ করে দেয়, অন্যদিকে এটা আমাদের আচরণকেও কি এক ধরনের অদৃশ্য সুতোয় নিয়ন্ত্রণ করছে? আমরা কি নিজেদের অজান্তেই অ্যালগোরিদম আর ডিজাইনে তৈরি করা পথে হাঁটছি? এটাই এখন বড় প্রশ্ন। এই অত্যন্ত গভীর এবং চিন্তার খোরাক জোগানো প্রশ্নটা আজ এভাবেই খোলা রইল। যারা এতক্ষণ ধরে এই আলোচনা শুনছেন, এই বিষয়টা নিয়ে নতুন করে ভাবার অনেক অবকাশ রয়েছে। চারপাশের প্রতিদিনের ব্যবহার করা ডিজিটাল ইন্টারফেসগুলোকে এখন হয়তো একটু ভিন্ন দৃষ্টিতে দেখা সম্ভব হবে। এরই সাথে দ্য ডিপ ডাইভের আজকের এই গভীর আলোচনার এখানেই সমাপ্তি টানা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল দুনিয়ার নতুন কোনো ভাবনার বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকবেন।